Dear kids, hope you all are doing well. Welcome back to our online classes. So here your Priyanka Babli Miss is with you once again, and as you know, today as per scheduled class, today we are going to discuss English first paper, and more specifically, we are going to discuss a new lesson. এতদিন পর্যন্ত আমরা ইউনিট 10 লেসন ইউনিট 10-এর লেসনটাও শেষ করেছি এবং আমাদের পরবর্তী যে লেসনগুলো আছে এখন আসলে আমাদের উচিত সেই লেসনগুলো একটু পড়ে যাওয়া। তো ইউনিট 10-এর যা বাকি থাকবে তা মিস পরবর্তী যদি কোনো কিছু বাকি থেকে থাকে, অর্থাৎ কোনো পেজ যদি আমরা ছেড়ে যাই, তাহলে সেটি আমরা আজকের ক্লাসের পরে করব, ঠিক আছে? তো অ্যাজ পার দ্য ইম্পর্টেন্স মিস যদি বলি যে তোমাদের আসলে ইংলিশ ফার্স্ট পেপারে লেস ইম্পর্টেন্ট বলতে কোনো কিছুই নেই, হ্যাঁ। তারপরেও মাঝে মাঝে ধরো আমাদের পরীক্ষাকে মাথায় রেখে বা পরীক্ষার টপিক ওয়াইজ যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের উচিত যে যেগুলো যেগুলো পরীক্ষার জন্য বেশি সম্ভাব্য সেগুলো আগে কমপ্লিট করে তারপর আমরা যেগুলো মোটামুটি জানি সেগুলো আমরা আরও একবার রিভিশন দেবো, তাই না? তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা পড়ব লেসন 12, নট লেসন অ্যাকচুয়ালি ইটস আমরা কত পর্যন্ত পড়েছিলাম? হ্যাঁ, আমরা পড়েছিলাম লেসন 10 অবধি। তো আজকে আমরা পড়ব লেসন 12। নাও ইউ ক্যান আস্ক মি দ্যাট মিস হোয়াটস অ্যাবাউট লেসন 11? Okay, lesson 11 is as lesson 11 I find personally I find it's very easier, and I think we can touch it just রাইট আফটার দিস লেসন 12। ওকে, তো আগে আমরা লেসন 12টা পড়ি, তারপর আমরা লেসন 11-এ যে ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলো দিয়ে দেওয়া আছে এগুলো নিয়ে একটা এক্সপ্লেনেশন ক্লাস করব। ওকে, সো রাইট নাও উই আর গোয়িং টু ডিসকাস লেসন 12 অ্যান্ড ইটস ইংলিশ ফার্স্ট পেপার। দ্য পেজ নাম্বার ইজ বেসিক্যালি 39। ওকে, তাহলে চলো আগে আমরা টাইটেলটা লিখে ফেলি। So here you can see Miss has already mentioned the name of the title on the board, and here some of the words are given related to this lesson. এই লেসনের রিলেটেড কিছু নতুন শব্দ, যদিও এখানে প্রচুর শব্দ রয়েছে, তারপরেও তার মধ্য থেকে মিস কয়েকটি শব্দ তোমাদের জন্য খুঁজে দিয়েছি যেগুলো আমার মনে হয় যে ইটস কোয়াইট নিউ ফর ইউ। ওকে, হয়তো তোমরা এর আগেও সেগুলো শুনে থাকবে, তারপরেও এ পর্যন্ত আমরা যতগুলো লেসন পড়েছি মিসের মনে হয়েছে যে এই শব্দগুলো আমরা আসলে খুব বেশি পাইনি। তো তোমরা এই শব্দগুলো তোমাদের ভোকাবুলারি স্ট্রং করার জন্য চুকে রাখতে পারো, আর মিস তো তোমাদের বলে দেবো এগুলোর অর্থ সিনোনিমস। অ্যান্ড এখানে অলরেডি মিস মেনশন করে দিয়েছি বা টাইটেল, সো আই হোপ you can follow Mrs. instruction. So the lesson number 12, it's son of the soil. Okay, so at the very beginning of this lesson we can have we have some of the group works, like some of the questions, like what do you see in the pictures, where are they located, how are the pictures related to বঙ্গবন্ধু। তো মিস আসলে না পড়ার আগে কোনো কিছু খুব একটা ভালোভাবে বুঝতে পারি না। আই হোপ তোমরা মিসের তুলনায় অনেক বেশি অনেক ফাস্টার, তো আই হোপ ইউ ক্যান গেস, বাট লেট মি গো থ্রু দ্য লেসন ফার্স্ট। ওকে, মিসের আসলে আগে লেসনটা পড়তে হবে, দেন মিস এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিতে পারবো। সো নাম্বার বি, ইটস রিড দ্য টেক্সট। তাহলে চলো আগে আমরা টেক্সটটা পড়ে নিই। I hope you all have your textbook so that you can follow me. It's Tungipara, a small green village beside the river Madhumati, is under Gopalganj district. টুঙ্গিপাড়া, অর্থাৎ আমরা আজকে যেই লেসনটা নিয়ে পড়ছি সেখানে টুঙ্গিপাড়ার একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা জায়গা জুড়ে রয়েছে। হ্যাঁ, টুঙ্গিপাড়া একটা খুবই ছোট ভিলেজ, অর্থাৎ ছোট্ট একটি সবুজ গ্রাম, যেটা মধুমতি নদীর পাশে অবস্থিত, এবং এটা কোথায়? গোপালগঞ্জ জেলায়। ইন দ্য ওল্ডেন ডেজ দ্য ভিলেজার্স ইউজ টু ওয়েক আপ উইথ দ্য চার্পিং অফ বার্ডস। সেই আগেরকার দিনে সেই গ্রামের মানুষজন পাখির কিচিরমিচির শব্দে ভোরে ঘুম থেকে জাগতো, ম্যাক্সিমাম গ্রামে যেমনটা হয় আর কি। Many years ago, it wasn't the same Tungipara now full of the sound of motor vehicles passing the motorways.
অনেক বছর আগে এই টুঙ্গিপাড়া এই একই ছিল না, যেমনটা এখন মানুষের ঘুম ভাঙে কীভাবে? গাড়ি যানবাহনের আসা যাওয়ার আওয়াজে। পিপল ইউজ টু মুভ ফ্রম ওয়ান প্লেস টু আনাদার বাই বোট। আগে মানুষজন যাতায়াত করতো এখানে কি দিয়ে? নৌকো দিয়ে। দ্য গ্রিন নেচার, দ্য পেডি ফিল্ডস, দ্য ওপেন স্কাই, দ্য গ্লাসি ওয়াটার অফ দ্য রিভার, দ্য শেডস অফ দ্য ট্রিজ অ্যান্ড দ্য ব্লুইং উইন্ড ডেভেলপড দ্য ভিলেজার্স অ্যাজ ফান লাভিং ফ্রেন্ডলি পিপল। এই গ্রামের সৌন্দর্য এক কথায় ধানক্ষেত, খোলা আকাশ এবং নদীর এই যে স্বচ্ছ নদীর পানি, গাছের ছায়া এবং মৃদু বাতাস, এগুলো সবই কিন্তু মানুষকে কি করতো খুবই এই যে বা গ্রামের যে ফ্রেন্ডলি বা ফান লাভিং মানুষজন, তাদেরকে আরও কি করে তুলতো? প্রাণবন্ত করে তুলতো। আ বেবি ওয়াজ বর্ন দেয়ার ইন আ প্রসপারাস শেখ ফ্যামিলি অন 17th March 1920। এই গ্রামে 1920 সালের 17ই মার্চ এক খুবই বিস্ময়কর একজন ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছিলেন। কোন পরিবারে? শেখ পরিবারে। তাহলে আসলে আমরা কিছুটা হলেও বুঝতে পারছি যে দ্য প্যাসেজ ইজ বেসিক্যালি অ্যাবাউট হোম, অ্যাবাউট the most precious and the most prosperous figure of our nation. In a word, he is the nation, he is the father of our nation. He is none other than বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওকে, তো আজকে আমরা পড়তে যাচ্ছি বেসিক্যালি আমাদের ফাউন্ডিং ফাদার অর্থাৎ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলেবেলা নিয়ে। সো মুভিং অন, ডু ইউ নো হু দিস বেবি ওয়াজ? তোমরা কি জানো এটাকে? অলরেডি আমরা তো জেনেই গেছি, তাই না? হি ওয়াজ নান আদার দ্যান আওয়ার ফাদার অফ দ্য নেশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আর কেউ নন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। His father was Sheikh Lutfur Rahman and mother Saira Khatun. ওনার বাবা শেখ লুৎফর রহমান এবং মায়ের নাম সায়রা খাতুন। Okay, you can underline these lines, the name of his father and his mother. Okay, many years ago, অনেক বছর পূর্বে বা আগে, at the time of his birth, ওনার জন্মের সময়, who could understand what potentials the boy had? কে বা ভেবেছিল যে তার মধ্যে এতখানি সম্ভাবনা থাকবে? Who could realize that this small boy would be the father of the nation one day? কেই বা জানতো বা কেই বা বুঝতে পেরেছিল যে একদিন ইনিই হবে এই বাঙালি জাতির পিতা, তাই না? টুঙ্গিপাড়ার শেখ ফ্যামিলি ইজ ভেরি ওয়েল নোন ইন দ্যাট এরিয়া। টুঙ্গিপাড়ার সেই শেখ ফ্যামিলি ছিল, সেই শেখ পরিবার ছিল খুবই প্রভাবশালী বা বিখ্যাত। ইভেন দেয়ার আর সংস অ্যান্ড লিরিক্স কম্পোজড বাই দ্য লোকাল বার্ডস ন্যারেটিং দেয়ার পম্প অ্যান্ড গ্লোরি। তাদের ঐতিহ্য এবং তাদের সাফল্য গাথা নিয়ে যারা স্থানীয় শিল্পী বা কবি ছিলেন, তারা কিন্তু ওনাদের নিয়ে অনেক গানও করেছেন। আ রিলিজিয়াস ম্যান নেমড শেখ বোরহানুদ্দিন ফাউন্ডেড দিস ফ্যামিলি মেনি ইয়ার্স অ্যাগো। বোরহানুদ্দিন নামের একজন অনেক বছর পূর্বে একজন ধার্মিক ব্যক্তি এই পরিবারের গোড়াপত্তন করেছিলেন। দ্য রুইন্স অফ দ্য ওল্ড বিল্ডিংস অফ দ্য শেখস স্ট্যান্ড আউট অ্যাজ দ্য সিম্বল অফ দেয়ার ওয়েলথ ডিউরিং দ্য মুঘল এরা। মুঘল সাম্রাজ্যে অর্থাৎ মুঘল আমলের এই যে আমরা তো জানি যে মুঘল আমল আসলে খুবই প্রসিদ্ধ একটা ছিল, খুবই সাকসেসফুল একটা এরা ছিল, তাই না? প্রচুর তারা কিসের জন্য বিখ্যাত? তারা আসলে বিলাসিতা এবং প্রচুর ধন সম্পদের জন্য। তো ওই সময়কার তাদের যে পুরনো বিল্ডিং ছিল, এগুলো আসলে মুঘল সাম্রাজ্যেরই প্রতীক হিসেবে এখনও পর্যন্ত আমরা চিনি। ব্রিক বিল্ডিংস ওয়ার নট ভেরি কমন দেন। তখন আসলে এই যে ইটের বিল্ডিংগুলো, দালানগুলো খুব একটা প্রচলিত ছিল না। ওভার টাইম অর্থাৎ সময়ের সাথে সাথে দ্য নেক্সট জেনারেশনস কুডেন্ট মেনটেন দ্যাট স্টেটাস। পরবর্তীতে আসলে তার পরের যে প্রজন্ম, তারা কিন্তু এটা চালিয়ে রেখে যেতে পারেননি। নাও টিন শেড হাউসেস রিপ্লেসড দ্য ওল্ড ব্রিক্স ওয়ান্স। এখন আসলে আস্তে আস্তে সেই দালান কোটা ভেঙে কি হয়েছে? টিনের ঘর হয়ে গেছে। মুজিবস চাইল্ডহুড ওয়াজ স্পেন্ট ইন ওয়ান অফ দোজ হাউসেস অ্যাজ হি সেইজ ইন হিজ অটোবায়োগ্রাফি। ওনার আত্মজীবনীতে উনি যেভাবে বলেছেন যে ওনার আসলে ওই ঘরগুলোতেই সময় কেটেছে ছোটোবেলায়। ইটস ডিফিকাল্ট টু সে হাউ শেখ বোরহানুদ্দিন কেম টু টুঙ্গিপাড়া মোর দ্যান 200 years ago. However, history traces Sheikh Qudratullah and Sheikh Ikramullah brothers as his heirs. Okay? এটা আসলে বলা মুশকিল যে শেখ বোরহানুদ্দিন কীভাবে টুঙ্গিপাড়া এসেছিলেন সেই 200 বছর আগে, কিন্তু যেভাবেই হোক ইতিহাস থেকে জানা যায় যে শেখ কুদরতুল্লাহ এবং শেখ একরামুল্লাহ তারা ছিলেন ভাই, এবং তারাই ছিলেন সেই শেখ বোরহানুদ্দিনের বংশধর।
They were landlords in that area besides their own business and were socially very influential. তারা ছিলেন ওখানকার জমিদার এবং সামাজিকভাবে ওনারা ইনফ্লুয়েন্সিয়াল মানে কি? ইনফ্লুয়েন্সিয়াল মানে হচ্ছেন যারা খুবই প্রভাবশালী, ওকে? They had so much wealth that once Qudratullah told one of the British officers, I don't count my earnings, I just weigh my wealth. তারা এতটাই প্রভাবশালী এবং এতটাই সম্পদশালী ছিলেন যে তারা একদিন এক ব্রিটিশ অফিসারকে বলেছিলেন যে, অর্থাৎ কুদরতুল্লাহ একদিন ব্রিটিশ অফিসারকে বলেছিলেন যে আমি না আমার উপার্জনটা কখনো কাউন্ট মানে কি, অর্থাৎ পরিমাপ করি না, গুনি না, আমি শুধু আমার সম্পদটাই নিয়েই বাঁচি। বঙ্গবন্ধু অ্যান্ড হিজ রিলেটিভস আর ডিসেন্ডেন্টস অফ দিস টু ব্রাদার্স, এবং বঙ্গবন্ধু এবং তার সে আত্মীয় স্বজনরা হচ্ছে এই দুই ভাইয়েরই বংশধর, মানে আত্মীয়। মুজিব ক্যারিড দ্য স্পিরিট অ্যান্ড ট্রেডিশন অফ দিস বোল্ড পিপল। এই যে মহান ব্যক্তিত্বদের কথা বললাম, শেখ মুজিবুরের মধ্যে কিন্তু এই মহান ব্যক্তিত্বগুলোর অনেক ছাপ রয়েছে। সো মুজিব স্পেন্ড হিজ চাইল্ডহুড ইন টুঙ্গিপাড়া। তাহলে আমাদের জাতীয় পিতার ছোটোবেলা কোথায় কেটেছে? টুঙ্গিপাড়া। অল দ্য লোকাল রোডস ওয়ার হিজ প্লে গ্রাউন্ড। হ্যাঁ, সব এই যে রাস্তাঘাট, এগুলো সবই ছিল ওনার খেলার জায়গা। হি হ্যাড ক্রেভিংস ফর ড্রাইভিং ইন দ্য রিভার অ্যান্ড গেটিং রেঞ্জ ইন দ্য রেইন ওয়াটার। তিনি খুব করে কি করতে চাইতেন? তিনি নদীতে ভেজা, সাঁতার কাটা এবং বৃষ্টির পানিতে ভেজা ছিল তার খুবই প্রবল আকর্ষণ ছিল এগুলোর প্রতি। হি র্যান ফিল্ড আফটার ফিল্ড ইন সার্চ অফ বার্ডস নেস্ট। তিনি পাখির বাসা খোঁজার জন্য মাঠের পর মাঠ ঘুরে বেড়াতেন বা দৌড়াতেন। হি ওয়াজ অ্যামিউজড বাই কিংফিশার্স অ্যান্ড টু ওয়েভার বার্ডস। দ্য সুইট মেলোডি অফ দ্য doves charmed him a lot. This is why hanging out with other boys surrounded by nature was his passion. তো ওনার আসলে মাছ, পশু পাখি এগুলোর প্রতি খুবই প্রবল আকর্ষণ ছিল, যার কারণে আসলে ওনাকে ঘরে বেঁধে রাখা যেত না। হ্যাঁ, উনি এক কথায় তোমরা বুঝতেই পারছো যে ওনার আসলে এই চারপাশের প্রকৃতির প্রতি প্রবল একটা আকর্ষণ কাজ করতো। দ্য পেট লাভার মুজিব অলসো হ্যাড পেট monkeys, dogs and different types of ময়না। ওনার কী কী ছিল বলো তো? ওনার ছিল নিজের পালিত বানর, কুকুর এবং বিভিন্ন রকমের ময়না। হি ইউজ টু ট্রেন দ্য বার্ডস টু সিং অ্যান্ড দ্য আদার পেটস টু ফলো হিজ ইনস্ট্রাকশনস। উনি তাদের কী শেখাতো? গান শেখাতো পাখিদের এবং অন্যান্য পশুদের। উনি কি এমনভাবে ট্রেন করতো যাতে ওনার ইনস্ট্রাকশনই তারা মেনে চলে। হি অলওয়েজ টুক গুড কেয়ার অফ দ্যাম। তিনি তাদের খুব যত্ন নিতেন। ইন হিজ চাইল্ডহুড, ওনার ছোটোবেলায়, হি ওয়াজ আ লিন অ্যান্ড থিন বয় অ্যান্ড এভরিওয়ান স্পেশালি হিজ গ্র্যান্ডমা ওয়াজ ওয়ারিড অ্যাবাউট হিজ হেলথ। ছোটোবেলায় আসলে উনি খুবই রোগা এবং লিগলিগে ধরনের ছিলেন, যার কারণে ওনার ঠাকুমা বা ওনার দাদি এটি নিয়ে খুবই চিন্তিত ছিলেন। শি অলওয়েজ কেপ্ট সাম মিল্ক, বাটার অ্যান্ড আদার হোমমেড মিল্ক আইটেমস রেডি টু ইমপ্রুভ দ্য গ্র্যান্ডসনস হেলথ। তো আমাদের দাদিরা যেমন বলে যে আসলে আমরা যতই খাই না কেন, দাদিদের বা নানিদের বা মায়েদের মনে হয় যে তুমি কি রোগা, তুমি কি শুকিয়ে যাচ্ছ। তো আসলে দাদির একটা এক্সট্রা কেয়ার থাকে, তাই না? তো দাদি করতো কি, তার জন্যে মিল্ক, ব্রেড বা এই যে বাটার, মানে এই যে দুগ্ধ জাতীয় যে জিনিসগুলো, এগুলো ওনার জন্য এক্সট্রাভাবে রাখতেন ওনার খাবারের তালিকায়। শি অলওয়েজ কেপ্ট মুজিব অলওয়েজ প্রেফার্ড সিম্পল ফুডস লাইক প্লেন রাইস, ফিশ, কারি অ্যান্ড ভেজিটেবলস। তো মুজিব যেহেতু খাঁটি একজন বাঙালি ব্যক্তি ছিলেন, ওনার পছন্দ ছিল ভাত, সাদা ভাত, মাছের তরকারি এবং শাকসবজি। বাট হি হ্যাড এ ফ্যাসিনেশন ফর রাইস উইথ মিল্ক অ্যান্ড বানানা অ্যাট দ্য এন্ড অফ দ্য মিল। কিন্তু প্রত্যেক খাবারের পরে ওনার কলা দিয়ে, দুধ দিয়ে ভাত মেখে খাওয়ার প্রতি ফ্যাসিনেশন মানে কি জানো? ফ্যাসিনেশন মানেটাও হচ্ছে আসলে প্রবল একটা আকর্ষণ। তুমি যে জিনিসটা খুব বেশি চ্যারিশ করো, এটাই হচ্ছে ফ্যাসিনেশন। সো মুজিব had two elder sisters and two younger sisters along with a younger brother. মুজিবের দুটো বড় বোন এবং দুজন ছোট বোন ছিলেন এবং একজন ছোট ভাইও ছিলেন। সো হিজ elder sisters were very caring to him. যেমন হয় আসলে বড় বোনরা তো সবসময় ছোট ভাইদের প্রতি অনেক কেয়ারিং হয়, তাই না? তারপরেও মা বলে যে ছোট ভাই না একটু মারলে কি হয়, তাই না? দেখো, তারপরেও আসলে আমরা এত কেয়ার করি ছোট ভাইদের, তারপরেও ছোট ভাইয়েরা মানে ইচ্ছে করে আমাদেরকে কোনো না কোনোভাবে ফাঁসানোর চেষ্টা করে। যদি তোমাদের সাথেও তেমনটা হয়ে থাকে আর কি, মিসের সাথে তো হয়েছে এরকম বহুবার। দেখা গেল যে ভাইকে এত আদর করি, তারপরেও ভাই আমার পেছনেই লেগে থাকে। তার ভাই কোনো দোষ করলে সেটা কোনো দোষ না, মায়ের কাছে মনে হয় যে তুমি তো বড়, তুমিও কি এমন করবে, ও তো ছোট, ও ছোট বলে আসলে সবসময় পার পেয়ে যায়, তাই না? তো ম্যাক্সিমাম আমার মনে হয় যে তারপরেও ভাই বোনের
সম্পর্ক অনেক সুন্দর হয়। তারপরেও দেখা যাবে যে যখন তোমার বিরুদ্ধে কেউ কোনো কিছু বলবে বা তোমার কোনো বিপদ আপদ বা ধরো তোমার কোনো যে কোনো কাজে আসলে ভাই তোমার সবচেয়ে বড় সাপোর্ট, হ্যাঁ, সেটা হোক তোমার ছোট ভাই বা বড় ভাই। আর আসলে ভাই মানেই হচ্ছে একটা যন্ত্রণা, হ্যাঁ, তারা যতই ইয়ে করুক না কেন, তাদেরকে তুমি যতই ভালোবাসো, যতই কিছু খাও না কেন, কিন্তু শেষ পর্যন্ত একটা স্বার্থপরের মতো কাজ করে। অর্থাৎ কখনোই মানে বাঁচাবে না তোমাকে, উল্টো তোমাকে কিভাবে ধরে বেঁধে একটা বিপদে ফেলবে সে চিন্তায় থাকে। তারপরে আসলে ভাইয়েরা আমাদের প্রতি অনেক প্রোটেক্টিভ হয়, তাই না? তারপরেও ধরো শেষ পর্যন্ত ভাই তো রক্তের সম্পর্ক, তো শেষ পর্যন্ত দিন শেষে দেখা যাবে যে ভাই তোমার সবচেয়ে বড় সাপোর্ট, হ্যাঁ, আই মিন আউটার ওয়ার্ল্ডে, বাসায় না, বাসায় কিন্তু সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভাই, অ্যাটলিস্ট আমার জন্য, কিন্তু বাসার বাইরে সেই হচ্ছে আমার সবচেয়ে বড় সাপোর্ট। তো okay, that's all things apart. Now coming back. So everyone adored him a lot. সবাই তাকে অনেক ভালোবাসতো। He was Mia ভাই to the villagers and খোকা to his senior family members. তাকে গ্রামের লোকজন মিয়া ভাই বলে ডাকতো, এবং তার পরিবারের যে বড় সদস্যরা তারা তাকে কি বলে ডাকতো? খোকা বলে। মুজিব হ্যাড এ ন্যাচারাল ব্যান্ড অফ মাইন্ড অর টু মিক্স উইথ এভরিওয়ান। মুজিবের একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি সবার সাথে আসলে খুব তাড়াতাড়ি মিশে যেতে পারতেন। তাহলে আমরা তো এই তো পড়লাম যে শেখ মুজিবুর রহমান সম্পর্কে কিছু তথ্য। তো এই তথ্যের উপর বেসড করে আমাদের জন্য কিছু কোয়েশ্চেন্স দিয়েছে। মিস তোমাদেরকে এখানে একটু হেল্প করে দিচ্ছি, বাট এইগুলো তোমরা নিজেরা লিখে মিসকে দেখাবে। দেখো পেজ নাম্বার 41-এ দেখো, হাউ ওয়াজ দ্য নেচার অ্যারাউন্ড বঙ্গবন্ধু ডিউরিং হিজ চাইল্ডহুড। বঙ্গবন্ধুর ছোটোবেলায় প্রকৃতিটা কেমন ছিল? নেচার অ্যারাউন্ড বঙ্গবন্ধু, তো এভাবে লিখতে পারো যে the nature was very cool and more real around বঙ্গবন্ধু ডিউরিং হিজ চাইল্ডহুড। অর্থাৎ ওনার সময়ে এখনকার মতো ছিল না, ওনার সময় নেচার কেমন ছিল? মোর রিয়েল, আরও অনেক বাস্তব এবং অনেক সুন্দর ছিল, তাই না? অনেক কাম সিনের ছিল, তাই না? হোয়াট কোয়ালিটিস ডিড বঙ্গবন্ধু গেট ফ্রম হিজ ফোর ফাদার্স। তিনি তার পূর্বপুরুষদের কাছ থেকে কোন কোয়ালিটি পেয়েছে? দ্য কোয়ালিটি অফ লিডারশিপ, অর্থাৎ নেতৃত্ব দানের যোগ্যতা। তারপর কি? দ্য কোয়ালিটি অফ বোল্ডনেস, হ্যাঁ, বোল্ডনেস মানে কি? অর্থাৎ অসম সাহসী, অর্থাৎ অসীম সাহসিকতা। দ্য কোয়ালিটিস অফ লিডারশিপ, বোল্ডনেস। সো তুমি এভাবে লিখতে পারো যে বঙ্গবন্ধু গট ফ্রম হিজ ফোর ফাদার্স দ্য কোয়ালিটিস অফ লিডারশিপ অ্যান্ড দ্য কোয়ালিটিস অফ boldness. Okay, what made Bangabandhu's guardians worry about him? Bangabandhu's lean and thin physical figure, বঙ্গবন্ধুর সেই লিকলিকে শরীর এবং রোগা শরীর, that was বঙ্গবন্ধু's guardians worried about, that made বঙ্গবন্ধু's guardians worry about him. ওকে, মিস কি লিখে দেবো সেগুলো? ওকে, চলো তাহলে মিস একবার তোমাদের লিখে দিই। So here the three of the answers are given. তো মিস এখানে আসলে আর কোয়েশ্চেন লিখে নিই, যেহেতু তোমাদের বইতে আছে। তো প্রথমে যে কোয়েশ্চেন তার উত্তর, দ্য নেচার অ্যারাউন্ড বঙ্গবন্ধু ডিউরিং হিজ চাইল্ডহুড ওয়াজ কাম, সেরেন অ্যান্ড মোর লাইভলি। তো বঙ্গবন্ধুর ছোটোবেলায় তার চারপাশে যে পরিবেশ ছিল সেটা ছিল খুবই শান্ত। সেরেন মানে হচ্ছে একটা সেরেন মানেও আসলে খুবই সুন্দর, একদম প্রশান্তিময়, অ্যান্ড মোর লাইভলি খুবই প্রাণবন্ত, তাই না? এমন ছিল না? তো বঙ্গবন্ধু, তারপরে হচ্ছে বঙ্গবন্ধু কোন কোন কোয়ালিটি তার পূর্বপুরুষের কাছ থেকে পেয়ে দিচ্ছিলেন। তো বঙ্গবন্ধু গট দ্য কোয়ালিটিস অফ লিডারশিপ, অর্থাৎ নেতৃত্ব, অ্যান্ড বোল্ডনেস, অর্থাৎ অসীম সাহসিকতা, ফ্রম হিজ ফোর ফাদার্স, তিনি তার পূর্বপুরুষদের কাছ থেকে এই গুণগুলো পেয়েছিলেন। তারপরে ছিল যে বঙ্গবন্ধুর কোন বিষয়টা নিয়ে তার গার্জিয়ানরা, অর্থাৎ তার পরিবারের বড়রা চিন্তা করতেন? বঙ্গবন্ধু লিন অ্যান্ড থিন বডি, অর্থাৎ তার চিকন এবং নিগলিকে শরীর, সেটাই তার গার্জিয়ানদেরকে কিসে ফেলে দিত? খুব চিন্তায় ফেলে দিত, তাই না? তাহলে এই তিনটে তোমরা টুকে নেবে। এমন নয় যে মিসের মতো করেই লিখতে হবে, তোমরা আরও সুন্দর করেও সাজিয়ে লিখতে পারো, বাট রিমেম্বার ইউর অ্যান্সার শুড বি লজিক্যাল ওয়ান। ওকে, আর এরপরে কিছু কোয়েশ্চেন আছে F নাম্বারে, সেগুলো আসলে তোমরা প্র্যাকটিস করবে, যদি এগুলো ক্লাস ওয়ার্ক, বাট তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। তাহলে চলো আমরা এখন চলে যাই লেসন নাম্বার 11-এ। ওকে, সো লেসন নাম্বার 11-এ মিস শুধু বলে যাব, তোমরা একটু লেসন নাম্বার 11-এ চলে যাও। লেসন নাম্বার 11-এ দেখা যাবে যে এখানে কিছু ওয়ার্ড আছে। ওকে, ওয়ার্ডের দিকে দেখো, শেড, শেড। প্রথম শেডের অর্থ হচ্ছে ছায়া বা একচালা ঘর।
আর শেড SHADE ওই শেড মানে হচ্ছে শ্যাডো অর্থাৎ ছায়া। পেপার PEPPER পেপার মানে হচ্ছে এক ধরনের স্পাইস অর্থাৎ গোলমরিচ। আর PAPER পেপার মানে হচ্ছে শীট অর্থাৎ কাগজ। টেস্ট টেস্ট মানে হচ্ছে এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষা বা ইভালুয়েশন বা অ্যাসেসমেন্ট। আর টেস্ট ওই টেস্টের অর্থ হলো কোনো কিছু চেকে দেখা, তাই না, অর্থাৎ লিনিং বা লিকিং। তারপর দেখো ওয়েট ওয়েট মানে কি ভিজে যাওয়া অর্থাৎ ওয়াটারি। তারপর আছে ওয়েট মানে হচ্ছে থাকা বা অপেক্ষা করা অর্থাৎ স্টে বা ডিটেনশন। তারপর আছে পেন মানে কি বলো? পেন মানে হলো কোনো কিছু দিয়ে, অর্থাৎ পেন ইজ আ ভেরি ইউজফুল থিং দ্যাট উই রাইট সামথিং উইথ, ওকে, মানে যেটা দিয়ে আমরা কোনো কিছু লিখি। তারপর দেখো PAIN পেন মানে হচ্ছে কি টর্চার। মেন মানে কি মেল, গাই বা জেন্ট। আর MANE অর্থাৎ লং হেভি হেয়ার বা শ্যাগি। মিস কি এগুলো তোমাদের লিখে দেবো অর্থসহ? ঠিক আছে, তাহলে দেখো মিস লিখে দিচ্ছি। আই হোপ তোমরা এই কোয়েশ্চেনগুলো টুকে নিয়েছো, তোমরা পরবর্তীতে এগুলো টুকে নিতে পারবে। তাহলে চলো আমরা লেসন 11-এ চলে যাই। ওকে, তাহলে দেখো মিস অলরেডি কিন্তু লেসন 11 দিয়ে একদম উপরের দিকে লেসন 11-এ অর্থাৎ পেজ নাম্বার 37-এর এই নাম্বারের যেই কিছু ওয়ার্ড দিয়েছে, দেখো এগুলো কিন্তু উচ্চারণ করলে একই মনে হয়, আসলে কিন্তু একই নয়। হ্যাঁ, একটা শেডের মানে শেড অর্থ এক চালা ঘর স্লক। আবার শেড মানে হচ্ছে ছায়া অর্থাৎ শ্যাডো। পেপার অর্থাৎ একরকম গোলমরিচ, অ্যাপাংজেন্ট স্পাইস। অ্যান্ড পেপার মানে হচ্ছে শীট বা কাগজ। টেস্ট মানে যেটা তোমরা টেস্ট দাও, এক্সামিনেশন। তারপর TAST এটা মানে হচ্ছে কোনো কিছু চেকে দেখা বা টেস্ট করা আর কি, অর্থাৎ লিনিং। হ্যাঁ, তারপর ওয়েট মানে কি ভিজে যাওয়া, যেমন উইটি বা ওয়াটারি। আর WAIT মানে হচ্ছে অপেক্ষা করা অর্থাৎ স্টে বা ডিটেনশন। তারপর পেন ওটা মিস লিখিনি, কারণ তোমরা জানো পেন মানে হচ্ছে যে সামথিং দ্যাট উই রাইট উইথ, ওকে। দেন PAIN পেন মানে টর্চার। ম্যান মানে হচ্ছে মেল বা গাই বা জেন্ট। MANE মেন, দেখো বানান কিন্তু ডিফারেন্ট। এই মেন মানে কি লং হেভি হেয়ার অর্থাৎ লম্বা ঘন চুল। এগুলো কাদের থাকে? সাধারণত ঘোড়া, সিংহ এদের থাকে। তো এগুলোকে এক কথায় শ্যাগিও বলা হয়, SHAGGY শ্যাগি। সো আজকের ক্লাসটা ইট ওয়াজ কোয়াইট লং ক্লাস অ্যান্ড আই হোপ I know already you are feeling too much boresome, but as we are at the very 11th hour of our test, so that's why Miss thought that we need to collaborate the two lessons at a time, okay? তো মিসের মনে হয়েছে যে সবসময় তো আসলে মিস তোমাদের খুব কমই পড়ে, আজকে না হয় দুটো লেসনকে একসাথে মিস পড়িয়েছি। আই হোপ ইউ ওন্ট মাইন্ড অ্যান্ড ইউ আর কোয়াইট আন্ডারস্ট্যান্ডিং। সো আমি তো জানি যে আমার ক্লাস 6-এর যে স্টুডেন্টরা তারা আসলে খুবই আন্ডারস্ট্যান্ডিং এবং তারা বুঝে যে কেন মিস আজকে একসাথে দুটো ক্লাস কম্বাইন করে দিয়েছে, তাই না? অ্যান্ড মিস তো আসলে খুব একটা তোমাদের বাড়ির কাছে দিচ্ছি না, তোমরা শুধু এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো পড়বে এবং ভালোভাবে সান অফ দ্য সয়েল এই লেসনটা ভালোভাবে রিভিশন দেবে এবং এই লেসন 11-এর যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর ভোকাবুলারি অর্থাৎ এই ওয়ার্ডগুলো ভালোভাবে রপ্ত করে নেবে, ওকে? So hope we will meet very soon. Till then, stay well and take care.